নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আচ্ছা, রাহুল গান্ধী প্রায়শই বলেন না যে এই সরকারের আমলে সংবিধান বিপন্ন, সংবিধানের মৌলিক কাঠামোকে এরা ধ্বংস করছে। লোকসভা নির্বাচনের আগে একটা সংবিধানের পকেট এডিশন নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা, রাহুল গান্ধী তিনি বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার গুরুত্ব সংসদীয় গণতন্ত্রে অসীম। তাকে শ্যাডো প্রাইম মিনিস্টার বলা হয়। সেই রাহুল গান্ধী উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকে না, স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে যে অনুষ্ঠান হয় সেখানে তিনি থাকেন না। তাহলে উনি আবার সংবিধান মানেন নাকি? উনি তো সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়ে ছেলে খেলা করেন। আপনি ভাবুন, একজন লোকসভার বিরোধী দলনেতা তিনি কাউকে না জানিয়ে, নিজের দলকে না জানিয়ে, তার নিরাপত্তার জন্য যে এনএসজি কমান্ডোরা আছেন, সিআরপিএফ এর যে আধিকারিকরা আছেন, তাদেরকে না জানিয়ে উনি হুটহাট বিদেশে চলে যান। 2019 সালে যখন গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করা হয়, তখন কংগ্রেস চিৎকার জুড়েছিল যে তাদের নিরাপত্তার ঝুঁকির মুখে পড়বে। কেন্দ্র প্রধানমন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রীদের এসপিজি সুরক্ষা দিচ্ছে, রাষ্ট্রপতিকে দিচ্ছে, আর গান্ধী পরিবার সহ অন্যান্য ভিভিআইপিদের জেড প্লাস সুরক্ষা দিচ্ছে, সর্বোচ্চ সুরক্ষা এসপিজির পরে। বিরোধী দলনেতা বিদেশে চলে যাচ্ছেন, নিরাপত্তা রক্ষীরা জানতেই পাচ্ছেন না কোথায় যাচ্ছেন। এত গোপনীয়তা কেন? কার সঙ্গে দেখা করছেন? এত ট্রান্সপারেন্সির অভাব কেন? আপনি তো সাংবিধানিক পদে আছেন, বিরোধী দলনেতা, সংসদীয় গণতন্ত্রে এই পদের কি গুরুত্ব রাহুল গান্ধী জানেন? তিনি হুটহাট করে চলে যাচ্ছেন বিদেশে, এবং কোথায় যাচ্ছেন কেউ জানে না। মাঝে মধ্যে বলেন, হঠাৎ একটা ছবি দেখেছিলাম যে জর্জ সোরেসের ওই যে ওপেন সোসাইটি ফাউন্ডেশন, সেখানে তিনি বৈঠক করছেন। ঘোষিত ভারত বিরোধী লোকজনের সঙ্গে তার খুব দহরম মহরম। বিদেশের মাটিতে তাদের সঙ্গে দেখা করেন, মাঝে মধ্যে দুয়েরা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাও দেন, তারপরে আবার উদাও হয়ে যায়, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই। তা দেশের মানুষের জানার অধিকার নেই যে বিরোধী দলনেতা বিদেশে কোথায় যান, কার সঙ্গে দেখা করেন? এ তো জানার অধিকার আছে, কিন্তু দেশের মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, কি বিচিত্র আমাদের এই বিরোধী দলনেতা। তার 54 বছর বয়স হলো, এখনো খোকাসুলভ আচরণ। ওই যে রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে না, পিটার প্যান, যে কখনো বড় হয় না, হু রিটেন্স ইউথফুল নেচার থ্রু আউট হিজ লাইফ। রাহুল গান্ধী একজন পিটার প্যান। এবার মোদী সরকার কিছু করেনি, দেশটাকে বেচে দিচ্ছে, হ্যাঁ, আদানি আম্বানির সরকার, সুট বুট কি সরকার, অলিগার্করা ডেভেলপ করছে। 13ই সেপ্টেম্বর মিজোরাম রেল মানচিত্রে যুক্ত হলো ভারতের সঙ্গে। 52 কিলোমিটার দীর্ঘ রেলপথ তৈরি হয়েছে, অনেকগুলো সুড়ঙ্গ টানেল করে ভারতীয় রেলের প্রযুক্তিবিদরা অসাধ্য সাধন করেছে। তাহলে 2014 সাল পর্যন্ত এই কাজটা হয়নি কেন? 47 থেকে 2014 কেন উত্তর পূর্বকে আমরা রেল মানচিত্রে যুক্ত করতে পারিনি? 2013 সালে 19 লক্ষ কোটি টাকার পরিকাঠামোগত প্রকল্প বটলনেক্সে আটকে ছিল। বিগত 11 বছরে পরিকাঠামোয় অভূতপূর্ব উন্নতি হয়েছে। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, যে দেশের মানুষ দু চোখে দেখতে পাচ্ছেন, ভারতমালা প্রকল্প, উত্তর পূর্বকে ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত করা, কাশ্মীরকে রেল মানচিত্রের সঙ্গে যুক্ত করা, বন্দে ভারত ট্রেনের পর বুলেট ট্রেন আসবে। সমালোচনা হতে পারে, কিন্তু বাস্তব হচ্ছে যেটা হয়েছে, মানুষ দেখতে পাচ্ছে। অটল সেতু, মুম্বাই নব মুম্বাইয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন, পণ্ডিতজির আমলে কনসিভ হয়েছিল, শেষ হলো ওই 2024-এ। কি করেছিল কংগ্রেস? ঘুমিয়েছিল।
60 বছরের উপর তারা দেশ শাসন করেছে। আর এখন এই সরকার পরিকাঠামোয় ব্যাপক রূপান্তর করছে, সেটা কংগ্রেসীরা চোখে দেখতে পায় না। আসলে এই রাজপরিবার, এই নামদাররা ক্ষমতা ছাড়া থাকতে পারেন না। এরা মনে করেন দেশ শাসন করা তাদের জন্মগত অধিকার। সেখানে বাইরের আউটসাইডার, গুজরাটের মানুষ, সচ্ছল পরিবারের ছেলেও তো ছিলেন না নরেন্দ্র মোদী। তার পরিবার তো কষ্ট করেছে, তার তিন কুলে কেউ নেই। 15, 16, 17 ঘন্টা করে দিনে পরিশ্রম করেন, ছুটি নেন না। এরকম একজন লোক লুটিয়েন্স দিল্লির কনস্পিরেসির সঙ্গে ওয়াকিবহাল নয়, তাকে এরা মন থেকে অ্যাকসেপ্ট করতে পারছে না। ভালো কাজ হলেও সেই কাজকে স্বীকৃতি দিতে চাইছে না। তাতে কিছু এসে যায় না। আগামী 50 বছর কংগ্রেস ক্ষমতায় আসবে না। তার মানে এই নয় যে এই এনডিএ দীর্ঘকাল থাকবে। এনডিএ না থাকলে পরেও এমন কোন ফরমেশন হবে যে ফরমেশনে নেতৃত্বের জায়গাও কংগ্রেস দিতে পারবে না। কারণ কংগ্রেসের প্রতি ভারতের মানুষের একটা মোহভঙ্গ ঘটেছে। সম্প্রতি মুড অফ দ্য নেশন যে সমীক্ষা করেছিল, তাতে বিজেপি এককভাবে পেতে পারে এই মুহূর্তে ভোট হলে 41% ভোট, আর কংগ্রেস পেতে পারে 21% ভোট। বিজেপির আসন সংখ্যা অনেকটা বাড়তে পারে, 260, 240 পেয়েছিল লোকসভায়, এনডিএ 325, কংগ্রেস কমে যেতে পারে 97। এটা মুড অফ দ্য নেশনের, সি ভোটার মুড অফ দ্য নেশন, ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষা। ইন্ডিয়া টুডে গ্রুপ তো খুব কেন্দ্রের শাসক দলের তল্পি বাহক বলে তো মনে হয় না। তারা কেন্দ্রের শাসক দলের বা নরেন্দ্র মোদীর গুণগান সবসময় করেন তা তো নয়। এই মুড অফ দ্য নেশন 2 দশক ধরে হচ্ছে। এটাই কিন্তু বাস্তব চিত্র। দেখবেন বিহারে কি হতে পারে। এনডিএ জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা 60%। হাং মানে প্রশান্ত কিশোর যদি কিছু ভোট কেটে কিছু আসনে তার প্রার্থীকে জিতিয়ে আনতে পারেন, হাং হওয়ার সম্ভাবনা 30%। আর তেজস্বী কংগ্রেস সিপিআইএম এর লিবারেশন জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা 10%। তাই ভোটে হারবে, তার একটা তো ব্যাখ্যা তৈরি করতে হবে না। তাই বলছে ভোট চুরি হচ্ছে। অখিলেশ বলেছেন, কংগ্রেসের লোকজন বলছেন ভোট চুরি হলে নেপালের পুনরাবৃত্তি হবে, হুমকি দিচ্ছেন। নেপাল আর ভারত এক। সংসদীয় গণতন্ত্রের ভিত এখানে কতটা গভীরে প্রথিত অখিলেশ, রাহুল, তেজস্বী জানেন না? জানেন, জেনেও মানুষকে মিসলিড করছেন, কারণ জানেন বিহার ওরা হারবে। তাই আগাম সাফাই দিয়ে রাখছেন, ভোট চুরির সাফাই, যে ভোট চুরির জন্য আমরা হেরেছি। ভারতবর্ষের 60 কোটি 65 কোটি লোক ভোট দিয়েছে লোকসভায়, 2090 কোটি হচ্ছে ভোটার। অখিলেশ কংগ্রেসের জোট তো ইউপিতে ভালো ফল করেছে, ভোট চুরি হলে করতে পারতেন। মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে মহাবিকাশ আঘাড়িতে ভালো ফল করেছিল। যেই বিধানসভায় হারলেন মহারাষ্ট্রে, যেই হরিয়ানাতে হারলেন, যেই দিল্লিতে হারলেন, সঙ্গে সঙ্গে হারটাকে মানতে পারলেন না, ইন্ট্রোস্পেক্ট করলেন না, ভোট চুরির অভিযোগ করে বাজার গরম করছেন। যখন কমিশন বলছে হলফনামা দাও, এইসব ওয়াইল্ড অ্যালিগেশন করছে, হলফনামা দাও, হলফনামা দেবে না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। প্রধানমন্ত্রী 2 বছর পার করে মণিপুরে যাচ্ছেন, চিৎকার করছে কংগ্রেস বিরোধীরা, কেন এতদিন বাদে যাচ্ছেন? তা প্রধানমন্ত্রী ওই সময় গেলে পরেই কি সবকিছু সমাধান হতো? তিনি চুরাচাঁদপুরেও যাচ্ছেন, ইম্ফলেও যাচ্ছেন, প্রকল্পের উদ্বোধন করবেন, ত্রাণ শিবিরেও যাবেন। চুরাচাঁদপুর কুকিজো কমিউনিটির আধিক্য, ইম্ফল ভ্যালি হচ্ছে মেইতেই কমিউনিটির আধিক্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. স্বরাষ্ট্রমন্ত্রী রেখে গেছেন, অন্য মন্ত্রীরা গেছেন, রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে, একটা পরিস্থিতির একটা গুণগত উন্নতি হয়েছে বলেই প্রধানমন্ত্রী যাচ্ছেন।
যখন লোহা খুব গরম ছিল তখনই যেতে হতো ওনাকে, আর প্রধানমন্ত্রী যাওয়া মানে তার নিরাপত্তার বিষয়টাকে অগ্রাধিকার দিতে হয়। প্রধানমন্ত্রী তো রাহুল গান্ধীর মতো পিটার প্যান নয়, হঠাৎ হঠাৎ বিদেশে চলে যাবেন, উদাও হয়ে যাবে, নিরাপত্তা রক্ষীরা যাবেন না। তিনি 140 কোটি ভারতবাসীর প্রধান সেবক, তিনি গেলে তার নিরাপত্তা সুরক্ষিত করতে হবে, তার জন্য প্রোটোকল মানতে হয়। একটা জায়গা যখন অশান্ত থাকে সেখানে প্রধানমন্ত্রীর সফর করাটা তার নিরাপত্তার পক্ষে ঝুঁকির। এই সহজ সত্যটা না বুঝে বা বুঝেও ইচ্ছা করে মিথ্যা ন্যারেটিভ তৈরি করছে। প্রতিবেদন শেষ করব আরএসএস এর শতবর্ষ। সম্প্রতি বিজ্ঞান ভবনে সংঘ প্রধান মোহন ভাগবত প্রায় 4 ঘন্টা সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন খোলামেলা। নরেন্দ্র মোদী মোহন ভাগবতের 75তম জন্মদিনে একটা নিবন্ধ লিখে প্রশংসা করেছেন সরসংঘ চালক। মোহন ভাগবত তো প্রায় সিকি শতাব্দী হলো সরসংঘ চালকের পদে আছেন। সঙ্গের ট্রান্সফরমেশন তিনি করেছেন, তার পোশাক থেকে শুরু করে তার দৃষ্টিভঙ্গি। সঙ্গের দরজাটা হাট করে খুলে দিয়েছেন। তিনি মুসলিম ধর্মগুরুদের সাথেও বৈঠক করছেন, সিভিল সোসাইটির সঙ্গে বৈঠক করছেন। অমিত শাহ যখন বললেন যে এমন একটা সময় আসবে যে ইংরেজিতে কথা বলতে ভারতবাসী লজ্জা বোধ করবেন, মোহন ভাগবত ইংরেজিতেও বক্তৃতা দিয়েছেন। তিনি একজন শাস্ত্রীয় সঙ্গীতের সমাজদার, কলকাতা আসলে রশিদ খানের বাড়িতে নিয়মিত যেতেন। আরএসএস এর হচ্ছে বিজেপির অভিভাবক। নাগপুরের যে মতাদর্শ সেটাকে বিজেপি মানে এবং তাদের যে এজেন্ডা সেটা বিজেপি ফুলফিল করতে চায়, করেছে তো। 370-35 বিলোপ, কাশ্মীর থেকে ট্রিপল তালাক বিলোপ, রাম মন্দির নির্মাণ, এগুলো তো দীর্ঘদিনের এজেন্ডা ছিল, করেছে। কারণ মতাদর্শগত ভাবে সংঘ বিজেপিকে গাইড করে। এতে গেল রক্তলার কি আছে? সমালোচনা আপনি করতে পারেন, আপনার একটা ন্যারেটিভ থাকতে পারে, সেই ন্যারেটিভ সঙ্গের ন্যারেটিভকে কাউন্টার করবে, ঠিক। কিন্তু সবকিছুর মধ্যে সংঘের ভূত দেখা রাহুল গান্ধী এবং তার বামপন্থী সহযোগীদের কাছে একটা প্যাশনে পরিণত হয়েছে। জানেনও না কিছু কিভাবে সংঘ চলে, দেশ গঠনে তাদের কি অবদান সে সম্পর্কেও জানেন না। 63 সালে রিপাবলিক ডে প্যারেডে পণ্ডিত নেহরু সংঘকে আমন্ত্রণ জানিয়েছিলেন কুচকাওয়াজে, কারণ 62-তে ভারত চীন যুদ্ধে স্বয়ংসেবকদের ভূমিকা ছিল। কোভিডের সময় স্বয়ংসেবকদের ভূমিকা ছিল। কোন ন্যারেটিভকে এস্টাবলিশ করতে হলে যে ন্যারেটিভের বিরুদ্ধে আপনি আপনার মতকে এস্টাবলিশ করছেন চাইছেন, সেই ন্যারেটিভ সম্পর্কেও আপনাকে বিস্তারিত জানার প্রয়োজন। অর্থশিক্ষা অশিক্ষা খুব বিপজ্জনক একটা প্রবণতা। ইন্ডিজোটের অনেক নেতার, বিশেষ করে কংগ্রেস বামপন্থীদের অনেক নেতার কিছু প্রিসকনসেপ্ট নোশন আছে সংঘ সম্পর্কে। তাদের উচিত, যদি মতাদর্শগতভাবে বিরোধিতা করতে চান, তাহলে নাগপুর সম্পর্কে আরো তথ্য জানুন, আরো পড়াশোনা করুন। বেশ কিছু ভালো বই আছে, আমি সেগুলো পড়েছি, পড়ুন, তাহলে বুঝতে পারবেন তাদের মূল দৃষ্টিভঙ্গি কি। মতাদর্শগত লড়াই করতে গেলে প্রতিপক্ষের মতাদর্শ সম্পর্কে সুগভীর জ্ঞান এবং পাণ্ডিত্য প্রয়োজন। দুর্ভাগ্য হলেও আইএনডিআই জোটের অধিকাংশ নেতার সেই জ্ঞানটুকু নেই, তারা মূর্খের আস্ফালন করে। সেই জন্যই তাদের ন্যারেটিভ সিংহভাগ ভারতবাসী গ্রহণ করে।